কেমন আছিস তুই? ইস, ফকিন্নি, পুরো শাড়িটা আমার নষ্ট করে দিল। এই, তুই জানিস শাড়ির দাম কত? ওকে বেচলেও হবে না। তো গরিবের গন্ধ আসে। মা, ওই বাসায় কি করে? আমি কি করে বলো এখানে কি করে? ও কেন আসছে, কিসের জন্য আসছে? আমি তো কিছুই জানি না। এই কেন এই বাড়িতে আসছিস? হ্যাঁ, আরে মা আমাদের সুখ দেখতে পারে না। যখনই শুনছে আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসবো, অমনি দূর দূরিয়ে নিজের গরিব হাজবেন্ডটাকে নিয়ে এই বাড়িতে চলে আসে, যাতে ফ্রিতে কিছু খেতে পারে। জানি যে বাড়িতে ভালো মন্দ রান্না হবে। তোদেরকে বারবার বলছি এই বাড়িতে আসবি না। লজ্জা করে না তোর এই বাড়িতে আসতে? আমাদের মান সম্মান সব তুই নষ্ট করছো। সব গ্রামে মুখ দেখাইতে পারি না, একটা রিক্সাওয়ালার সাথে তুই শেষ পর্যন্ত ভাইগে গেছো। এই কেন আসছিস আমাদের মান সম্মান আবার শেষ করতে? যা বেরোয় বাড়ি থেকে। আমি তোমার সন্তান। সন্তান? তুই আমার সন্তান? হ্যাঁ, আমার নাক কেটে ফেলছিস, কান কেটে ফেলছিস। বেরো বেরো আমার বাড়ি থেকে। আর কি পোশাক দেখো না, লঙ্গি গামছা কিচ্ছু নেই, একটা গেঞ্জি কেন সামর্থ্য নাই? শুন, এই দিনটা না তোদের দেখাই ছিল, যখন এই গরিব রিক্সাওয়ালার সাথে ভেগে গিয়েছিলি। তখন মনে ছিল না? এখন কি করতে আমাদের বাসায় আবার ফেরত আসছিস? তোমরা থামো, অনেক কইছো তোমরা। মা, বিয়ার পর এই প্রথম আমি আমার স্বামীরে নিয়ে তোমার বাড়িতে আইছি। আর তুমি তুমি আমার লাগে এমন একটা আচরণ করতে পারলা? ও না হয় আমার বোন, ছোট মানুষ বুঝে না। তুমি তো আমার মা, আমি তো তোমারই সন্তান। আমি একটা গরিব পোলারে বিয়া করছি, একটা রিক্সাওয়ালারে বিয়া করছি, তাই বললা তুমি আমার লাগে এমন আচরণ করতে পারো? আরে গরিবরা কি মানুষ না? রিক্সা চালায় যারা, তারা কি মানুষ না? না, ওরা মানুষ না। আমি তাদেরকে মানুষ হিসাবে দেখি না। এই বাড়ির মাইয়া হইয়া তুই কিভাবে এই জঘন্য কাজটা করতে পারলি? হ্যাঁ? আমাদের কি মান সম্মান নাই? এইভাবে এইভাবে কেউ আসে? হ্যাঁ, থাক মা, বাদ দাও। ও যদি তোমাকে এতই ভালোবাসতো তাহলে না এই রিক্সাওয়ালার সাথে রাতের বেলা পালিয়ে যেত না। আমি বলছিলাম কি, আমরা না এখান থেকে চলে যাই। শুধু শুধু ওনাদের কথা শোনার কি দরকার আছে? ওনারা যেহেতু আমাকে পছন্দ করতেছে না, এই বাড়ির জামা হিসেবে মানতেও পারতেছে না। চলো না আমরা এখান থেকে চলে যাই। চলে যাবি? যাও না কেন, দাঁড়ায় এসো কেন? যা। যাইতাছি। আজকের পর থেকে আর কোনোদিন তোমার বাড়িতে আনো না। আমি ভুল করছি, আমি পাপ করছি। আমার চিন্তা করা উচিত ছিল। আমি একটা রিক্সাওয়ালারে বিয়ে করছি, একটা গরিব মানুষকে বিয়ে করছি। তোমরা তো অনেক বড় লোক, তোমাকে বাড়ি আছে, দালান আছে, কোঠা আছে। আমার জামাইয়ের তো এগুলা কিছুই নাই। আমার তোমারে দেখতে আসা উচিত হয়নি। তোমার দুই মাইয়া, তুমি চিন্তা করবা। আজকের পর থেকে তোমার বড় মাইয়া নাই, মইরা গেছে। চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না। আমার জন্য তুমি অনেক অপমান হইছো, আর অপমান হইতে দিব না তোমারে আমি। বের হয়ে যা। আর কোনোদিন মনের ভুল এই বাড়িতে আসবি না। তুই বলছো না মরে গেছো, তুই আমার কাছে সত্যি মরে গেছো। যা। মা, অনেক কষ্ট করে আমার ক্ষেতে শাকসবজিগুলো নিয়ে আসছিলাম, আশা স্বপ্ন নিয়ে আসছিলাম, কিন্তু সেইগুলো তো আর পূরণ হলো না। কষ্ট করে যেহেতু নিয়ে আসছি, এই বাড়িতে আমরা তো আর থাকবো না। শাকসবজিগুলো রেখে দেন। নেন মা। শাকসবজি না, এগুলো আমাদের জন্য আনছিস? আমরা খাবো? হ্যাঁ, কি করে ভাবলি যে আমরা এগুলো খাবো? হ্যাঁ, এগুলো না আমার বাড়ি কাজের লোক ওখানে। নে তোদেরটা তোরা নিয়ে যা। যা। ভাগ। চলো, অনেক হইছে, আর না। আমার লেগে কম ছোট হও নাই। চলো। থাক মা, সবজি নিয়ে আসছে আমার জন্য। হ্যাঁ? আর কত বড় সাহস এই বাড়িতে আসছে শাকসবজি। তুমি শান্ত হও, তোমার এমনি হাই প্রেশার। চলো ভিতরে চলো। এই তুমি আসো। কি ব্যাপার? কি হয়েছে তোমার? কাঁদতেছো কে তুমি? কান্না করুম না তো কি করুম? আমরা ভালোবাসা বিয়ে করছি বইলা আমার বাপ মার কাছে আমগো কোনো দাম নাই।
আরে গরিবরা কি মানুষ হয় না? তুমি কি মানুষ না? আমি তো তাকে মাইয়া। আমি একটা গরিব মানুষের বিয়ে করছি, তাতে কি হয়েছে? আমরা যাওয়ার পরে আমার বাপ মা পারলাম করে এইভাবে দূর দূর করে তাড়ায় দিতে। আমি তো এটা মাইনা নিতে পারতাছি না। শোনো, তারা বাড়ি থেকে আমাদেরকে বের করে দিছে, কষ্ট পেলে তা আমি পাবো, মন খারাপ হলে তো আমার হওয়ার কথা। দুটা কথা শোনালে তো আমি তোমাকে শোনাতে পারতাম। আমি কষ্ট পাইছি, আমি রাগ করছি? আমি তো রাগ করি নাই। আমি গরিব মানুষ, রিক্সা চালায় খাই, তুমি বড় লোকের মেয়ে। হয়তো আমি রিক্সা চালাই বলেই তোমার পরিবার আমাকে মানতে পারে না জামাই হিসেবে। তুমি রিক্সা চালাও আর যাই করো, আমি তোমার লগে দুইটা ডাল ভাত খাইয়া যে ভালো আছি, এটা তো তাকে বোঝা উচিত ছিল। মানুষই তো ভুল করে। আমি না হয় তাগো চোখে অপরাধী, কিন্তু তাগো তো মাথায় রাখা উচিত ছিল আমি তাগো সন্তান। আমরা তাগো বাড়িতে গেছি, তারা আমগুলোকে তো একটু ভালো ব্যবহার করতে পারতো। আমি তো সারা জীবনের লেগে যাইনি, তাই বললাম বাড়ির থেকে আমগুলোকে এরকম কুত্তার মতো আচরণ করে বাই করে দিব। বাদ দাও তো এই সমস্ত কথা। শুধু শুধু তাদের কথা চিন্তা করে কষ্ট পাওয়ার কি আছে? আজকে আমাদেরকে মেনে নেয় নাই, দুদিন পরে তো ডাকতেও পারে, মেনে নিতেও পারে। এতে মন খারাপের কি আছে কও? তবে দুদিন পরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি আমার ঘরে আমাকে ভালোবেসে আছো, এটাই তো আমার কাছে অনেক কিছু, এটাই আমার কাছে বড় পাওয়া। আচ্ছা, আমি রিক্সাটা নিয়ে বের হব, তাহলে আমি আসি। মন খারাপ করো না তো, দুপুরে কি রান্না বান্না করবা সেই ব্যবস্থা করো। যাও। সাবধানে যাও। কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, পাশের বাড়ি ভাবি ডাকছে। আর শোনো, তোমার বড় মেয়ে আর ওই ছোট লোকটা আসছিল, বাড়ি থেকে তারাই দিচ্ছে অপমান করে। ওকে অপমান করে বের করে দিলা? ও তোমার মেয়ে। আচ্ছা, তুমি পারলা এটা? তোমার তোমার খারাপ লাগলো না? খারাপ? আমার খারাপ লাগেনি। কেন লাগেনি জানো? যে মেয়ে এত বড়টা কাজ করতে পারলো, বাবা মায়ের কথা, বংশের কথা না ভেবে রাতের অন্ধকারে পালাই যেতে একটা রিক্সাওয়ালার সাথে, তার জন্য আবার ভাববো। তুমি ভাবো কেন? তোমার কোনো কাজ নেই, তুমি সারাদিন মিটিং নিয়ে থাকো। আর আমার বাড়িতে থাকতে হয়, 5 জনের সাথে মিশতে হয়, কথা বলতে হয়, কৈফিয়ত দিতে হয়। তোমার এই অহমিকা তোমাকে ধ্বংস করে দেবে একদিন, কথাটা মনে রেখো। হ্যাঁ, মনে থাকবে। আমি আমার অহমিকা নিয়ে থাকবো। কি অবস্থা! কদিন ধরে কাজে বুয়াটা আসে না, কাজ করতে করতে আমি হাঁপাই গেছি। উফ, আমি এমন লাগ আমি বাবা, বাবা, তাড়াতাড়ি আসো। মা, আই, কি হয়েছে? মনে মাথা ঘুরে পড়ে গেছে আব্বা। এই, কি হয়েছে তোমার? কেমন লাগতেছে? যা তো, ডাক্তার সামনে একটা রিক্সা পাস কি না? দৌড়া। আমি দেখছি, তুমি ধরো। দেখি, ওটো, সাবধান। দেখি, আসো। যা বাপ, একটু তাড়াতাড়ি দেখ। মা, বেশি খারাপ লাগতেছে? সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। এখন কিরকম লাগতেছে? ব্যথা করতেছে। প্রেশার বেশি হয়ে গেছে, ওই জন্য মাথা ঘুরতেছে। ডাক্তার বললো একটু রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। তুমি তো বাড়িতে কাজ ছাড়া কিচ্ছু বোঝো না। কাজের বউ আসেনি, কাজের জন্য পাগল হয়ে যাও। এখন যে অবস্থা, এখন কি হবে বলো? তুমি একটু রেস্ট নাও, একটু ঘুমানোর চেষ্টা করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমানোর চেষ্টা করো। হ্যাঁ, ওষুধ খাওয়াইছিস? না বাবা।
তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। মেঘলা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কয়টা খেতে দিবি? ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, হ্যাঁ একটু ঘুমানোর চেষ্টা করো, কিচ্ছু হয়নি তোমার। মা, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি বাবাকে খাবারটা দিয়ে আসতেছি। কি হলো বাবা, তুমি এরকম ইশারা করে আমাকে ডাকলে? মেঘলা, এই যে রিপোর্ট, ডাক্তার বলল তোর মার 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে। বাবা, তুমি সব কি বলতেছো? হ্যাঁ, ডাক্তার এই বলল যে একটা কিডনি খুব তাড়াতাড়ি ট্রান্সফার করতে হবে, তার জন্য 10 লক্ষ টাকা লাগবে। তুই তো জানিস নির্বাচন করে আমি কত টাকা খরচ করেছি, এই বাড়িটাও ব্যাংকের কাছে লোন রেখেছি, এখন তো আমার কাছে টাকা নেই। মারে, তুই কি জামাইকে বলবি একটু যে জামাই একটু 5 লক্ষ টাকা ম্যানেজ করে দিই, কারণ জামাইয়ের তো টাকার অভাব নেই, অনেক বড় লোক মানুষ। আর 5 লক্ষ টাকা আমি এদিক ওদিক করে তাড়াতাড়ি কিডনিটা একটা স্থাপন করার ব্যবস্থা করে দিই। না হলে মা, তোর মাকে কিন্তু বাঁচানো যাবে না। ঠিক আছে বাবা, আমি তোমার জামাইয়ের সাথে কথা বলেই তোমাকে জানাচ্ছি। ঠিক আছে, একটু দেখ। এখন যে আমি কি করি, 10 লক্ষ টাকা কোথায় পাই, আমার কিচ্ছু ভালো লাগছে না। 10 লক্ষ টাকা ছাড়া যে ওকে কোনো মতেই বাঁচানো যাবে না। বইনা, দাঁড়া, আমি তো তোর বাড়িতে যাইতেছিলাম। ফারুক ভাই, তুমি আমার বাড়িতে কি মনে কইরা? তোমার মা তো অনেক অসুস্থ, মা অসুস্থ? মায়ের কি হইছে? হাসপাতালে নিছিলাম, ডাক্তার কইলো 2টা কিডনি ড্যামেজ। কিডনি ড্যামেজ মানে? মায়ের এখন কি অবস্থা? অবস্থা বেশি ভালো না, যদি পারো সময় কইরা তোমার মারে দেখে আইসো। আচ্ছা, আমি যাবো আমার মায়ের দেখতে। আমার মা এত অসুস্থ, অথচ আমার বাড়ির কেউ আমার জানাইলো না। না, দাঁড়ায় থাকা লাভ নেই, আমার জামাইরে জানাইতে হইব, আমার মায়ের দেখতে যাইতে হইব। কি ব্যাপার, তুমি আবারও মন খারাপ করে কান্নাকাটি করতেছো? আমি তোমারে বলছি না যে ওই সমস্ত কথা মনে করে কোনো কান্নাকাটি করবে না? আমার অনেক ক্ষুধা লাগছে, চলো ঘরে চলো, ভাত দিবা। আরে শোনো আগে, আমার এলাকার ফারুক ভাই আইছে। ফারুক ভাই কইলো মায়ের অবস্থা নাকি বেশি একটা ভালো না। কেন, কি হয়েছে মার? মার নাকি 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডাক্তার কইছে চিকিৎসা না করলে বেশি দিন বাঁচবো না। কি বলতেছো সব? মানে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে? তাহলে তাড়াতাড়ি চিকিৎসা করার ব্যবস্থা করতে বলো, তাই তো হয়ে যায়। আমি জানি না তারা কি করতেছে। আমি তোমার কাছে একটা অনুরোধ করি, তুমি আমার একটু মারে দেখতে নিয়ে যাও না। একবার তো তোমাদের বাড়িতে গেছিলাম, কত আশা ছিল, স্বপ্ন ছিল নতুন জামাই হিসেবে তোমাদের বাড়িতে থাকবো, কিন্তু সেই সৌভাগ্য তো আমার হয়নি। আমাদের দুজনকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আবার তুমি বলতেছো সেই বাড়িতে যাইতে, আবার যাওয়ার পরে যদি তারা অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। আমি জানি আমগুলো অপমান করেছে, বাই করে দিছে, তোমার যাওয়া উচিত না, কিন্তু যতই হোক সে তো আমার মা। আমার লেগে যে তার পরাণ নাই কানতে পারে, কিন্তু আমার তো তার লেগে পরাণ কান্দে। আমার খুব কষ্ট হইতাছে, আমার মায়ের খুব দেখতে মন চাইতাছে, তুমি আমার একটু নিয়ে যাও না, তোমার কাছে হাত জোর করতেছি। আমার কাছে অনুরোধ করার কি আছে? তুমি তোমার বাড়িতে যাইবা, তুমি তোমার মাকে দেখতে যাইবা, আমার অনুমতি নেওয়ার কোনো দরকার আছে? আমি বরংশ না যাই,
আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত দিয়ে আসি, তুমি গিয়ে তোমার বাড়িতে যে কদিন থাকতে মন চায় তুমি থাকো, কোনো অসুবিধা নেই। তুমি এটা কইও না, আমি তোমারে ছাড়া যাইতে পারুম না। আমার মন কয় আমার মা বাবা এখন না তোমারে অপমান করবো না, চলো না একটু দেখাহি। দেখো, তোমার মন বলতেছে তারা অপমান করবে না, কিন্তু আমার তো ভয় লাগতেছে। তারা একবার অপমান করে বের করে দিছে, দ্বিতীয়বার যে অপমান করবে না তার কোনো গ্যারান্টি আছে? তুমি কো, তুমি যাও, কোনো অসুবিধা নেই। চলো, আমি তোমারে নিয়ে যাইতেছি। তাহলে কি আমি আমার মায়েরে দেখতে পাবো না? আমার মা যদি মরে যায় তখন কি হইব? তোমার দুইটা পায়ে ধরি আমি, তুমি চলো না, আমার নিয়ে যাও, আমার মায়েরে দেখতে দাও আমারে। আচ্ছা ঠিক আছে, অনুরোধ করার কিছু নাই। তুমি যখন আমারে কইছো, আমি কি আর তোমার কথা ফেলতে পারি? ঠিক আছে, চলো তোমারে রেখে আসি, আমিও যাবো তোমার সাথে। তুমি কি কাপড় চোপড় কিছু গোছগাছ করবো নাকি এইভাবে যাবো? এমনি যামু, তুমি খালি দাঁড়াও, আমি একটু দরজাটা আটকে আহি। আচ্ছা। আপনি যদি টাকাটা না দেন তাহলে আমার ওয়াইফকে বাঁচানো যাবে না ভাই, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। কিরে? ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছিস? বাবা, বাড়ি যাইতাছিলাম মায়েরে দেখতে। মায়ের কি অবস্থা এখন? তোর মায়ের অবস্থা ভালো না রে মা। ডাক্তার বলছে খুব তাড়াতাড়ি একটা কিডনি ট্রান্সফার না করলে তোর মাকে বাঁচানো যাবে না। আমি বিশ্বাস কর মা, কত জায়গায় দৌড়ালাম, 10 লক্ষ টাকা লাগবে। মেঘলাকে বললাম, সাকিবকে বলার কথা, এখন পর্যন্ত কোনো সারা শব্দ পেলাম না। তুই তো আমার ব্যাপারে সব কথাই জানিস। আমি নির্বাচন করতে বসে আমার টাকা পয়সা যা ছিল সব শেষ করেছি, আমার বাড়িটাও ব্যাংকে লোন। এখন এই টাকাটা আমি কোথা থেকে পাই? আমি পাগল হয়ে যাচ্ছি মা, বিশ্বাস করো আমি পাগল হয়ে যাচ্ছি। আব্বা, টাকা পয়সার জন্য আপনার চিন্তা করতে হবে না, একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই বেটা, তুই একটা রিক্সা চালক, রিক্সা চালাস, তুই টাকা কোথা থেকে ব্যবস্থা করবি? 10 লক্ষ টাকা এক জায়গায় করে দেখেছিস টাকাগুলো কেমন দেখা যায়? আব্বা, তুমি এখন এত কথা কইও না, যে কোনো একটা ব্যবস্থা তো করতে হইব। মায়েরে তো মরতে দেওয়া যাইব না। মা, তুই কোথায় যাচ্ছিস এখন? বাড়ি যাইতাছিলাম মারে দেখার লেগা। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে গেলে একা একা যা। ওকে দেখলে তোর মা আরো অসুস্থ হয়ে যাবে। তুই একটু একা একা গিয়ে তোর মাকে দেখে আয়, ওকে সঙ্গে করে নিয়ে যাওয়ার দরকার নেই। হেডি, তুমি কেমন কথা কইতাছো? মাও ওরে অপমান করলো আর তুমিও? মারে, বিশ্বাস কর, বিশ্বাস কর, এটা আমার মনের কথা নয়। এখন আমার মাথা ঠিক নেই মা। দেখ কি করবি দেখ, আমার কাজ আছে, আমাকে যেতে দে। এত চিন্তা করতেছো কেন? বাঁচানোর মালিক তো আল্লাহ। টাকা পয়সা নিয়ে টেনশন করতেছো তো? আমি তো বললাম যে টাকা পয়সাটার ব্যবস্থা হয়ে যাবে। কি কইতাছো? এত টাকা তুমি কই থেকে পাবা? চিন্তা করো না, তোমার যদি মাকে খুব দেখতে মন চায় তুমি যাও না, একা একা গিয়ে মাকে দেখে আসো। না, আমি যেহেতু তোমারে নিয়ে আইছি, আমি ওই বাড়িতে গেলে তোমারে নিয়েই যাব। আর সেই বাড়িতে তোমার ঠাঁই নাই, সেই বাড়িতে আমিও যাব না। চলো বাড়ি চলো, মায়ের পরে দেখবো। আচ্ছা আসো। এই শোনো না, হ্যাঁ বলো। তুমি তো জানো মা অসুস্থ। এখন আজকে বাবা বললো মার নাকি 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আর এখন কিডনি প্রতিস্থাপনের জন্য 10 লাখ টাকার মতো লাগবে। বাবা বলছে বাবা নাকি 5 লাখ টাকা ম্যানেজ করে ফেলবে, আচ্ছা, আর 5 লাখ টাকা না তোমাকে দিতে বলছে। কি বলো? তুমি জানো না আমার ব্যবসার কি অবস্থা? আর আমার হাতে তেমন কোনো টাকা নেই, আমি কিভাবে দিব এতগুলো টাকা? কেন তুমি দিতে পারবে না? তোমার তো অনেক জায়গায় টাকা লাগানো আছে, তুমি এখান থেকে 5 লাখ টাকা নিয়ে এসে দাও। আমার যদি ব্যবস্থা থাকতো তাহলে তো আমি নিয়ে এসে দিতাম, তাই না? তুমি তোমার বাবাকে বলো অন্য কোথাও ম্যানেজ করতে,
আমার পক্ষে তো দেওয়া সম্ভব না। কি বলো? আমি তোর বাবাকে বললাম তোমার থেকে নিয়ে আমি তাকে দিয়ে দিব, এখন তাকে আমি কি বলবো? কিছু একটা বোঝাও বাবাকে। ঠিক আছে, আমি বাবাকে বুঝিয়ে বলছি, আর তাকে বলি যে তুমি এই মুহূর্তে 5 লাখ টাকা দিতে পারবে না। বাবা, মেঘলা, কখন আইছো মা? মাত্রই বসলাম এসে। ও, আমি তোর চিন্তাই করছিলাম। টাকার কথা কি সাকিবকে বলছিস? হ্যাঁ বাবা, ওর সাথে আমি টাকার বিষয়ে কথা বলেছি। তুমি যখন আমাকে বললে যে আর 5 লাখ টাকা লাগবে, আমি ওর সাথে কথা বলার পর ও বললো ওর কাছে নাকি এই মুহূর্তে টাকা নেই, ও নাকি এখন কোনোভাবেই দিতে পারবে না। আমি অনেক চেষ্টা করেছি ওকে বোঝানোর, কিন্তু ওর কাছে আসলেই টাকা নেই। মা দেখ, আসলে আমার ব্যাপারটা তো আর কেউ না জানে, তুই তো জানিস। আমার কাছে থাকলে তো আর বলতাম না। দেখ মা, তুই জামাইকে ভালো করে বল যে আমি টাকাটা কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো, শোধ করে দেবো। বাবা, আমাকে ভালোর মতোই বলেছি। আর তুমিও না, তুমি কি বোকা নাকি? এতগুলো টাকা সব যত ক্যাশ ছিল তুমি কি করে নির্বাচনের পিছু লাগাতে পারো? বাসা তো কিছু রেখে দেওয়া উচিত ছিল। এটা তোমারও বোকামি। দেখো, আমি ওকে আর বলতে পারবো না, যা বলার আমি বলেছি। মা দেখ, টাকা না হলে তোর মাকে তো বাঁচানো যাবে না। বেচারিটা ছটপট ছটপট করছে ব্যথায়, কতক্ষণ দেখা যায় গো। এটা আমি বুঝি বাবা, তাই তো আমি চেষ্টা করেছি ওর থেকে 5 লাখ টাকা নেওয়ার। এখন ও আমাকে যদি না দেয় আমি আর কি করতে পারি? পরের ছেলে আমাকে টাকা না দিলে কি আমি তার গলায় পাড়া দিব নাকি? দেখো, এই টাকার জন্য আমি আমার সংসারে আগুন ধরাতে পারবো না। দেখো, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। তুমি বসো, আমি ভিতর থেকে একটু মাকে দেখে আসি। বলে কি? তাহলে কি ওর মাকে বাঁচাতে পারবো না? এখন টাকা টাকা আমি কোথায় পাবো? কই যে গেল এত রাত্রে? এখন আবার কে ফোন দিল? হ্যালো, কি পুলিশ নিয়ে গেছে? কিন্তু কেন? কি বলেন কি? সে এত বড় একটা কাণ্ড করলো? এত টাকা সে মানুষের থেকে নিল কেন? হ্যালো হ্যালো, এখন আমি কি করি? ভাগ্যের কি নির্মম পরিহাস! এই আমি কত মানুষে সহযোগিতা করেছি, কত মানুষকে টাকা দিয়েছি, আর এখন আমার বিপদের সময় কেউ আমাকে একটু হেল্প করলো না। মেঘলা, দেখ মা, আজ আমাদের এই বিপদের সময় সাকিবকে পুলিশ ধরে নিয়ে গেল। আচ্ছা, ওর এত মানুষের কাছে টাকা নেওয়া লাগবে কেন? ও এত দিনা কিসের হয়েছে মা, তুই বল। বাবা, আমি সত্যি বলতে এইসব সম্পর্কে কিছুই জানি না। ও যে কার কার কাছ থেকে টাকা ধার নিয়েছে আমাকে কোনো সময় বলেনি। তোর মার যে অবস্থা, আমার মনে হয় তোর মাকে আমি আমি বাঁচাতে পারলাম না মা। আমি বাঁচাতে পারলাম না। ওগো, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার একটা অপদার্থ স্বামী। তোরা তোরা এই বাড়িতে কেন? তোদের দুজনের কি বিন্দু পরিমাণ লজ্জা শরম নেই? তোদেরকে কতবার বলা হয়েছে এই বাড়িতে না আসতে, তারপরে চলে আসলি? ও, যেমনি শুনেছো যে আমাদের খারাপ সময় যাচ্ছে চলে আসলে মজা নেওয়ার জন্য? কাটা গায়ে লবণে ছিঁড়ে দিতে ভালোই লাগে না? আচ্ছা, তোর সত্যি করে বলতো এই বাড়িতে প্রত্যেকবার আসার কি মতলব? এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, যা বলছি। একটু থাম না, একটু বস। এই বস বস, বসো বাবা, বস।
মারে, তোর মাকে শেষবারের মতো দেখে যা। আমি তোর মাকে বাঁচাইতে পারলাম না রে মা। বাবা তুমি এগুলো কি কইতাছো? মা বাঁচবো না মানে? মা বাঁচবো, আমরা মানে কোথাও যাইতে দিব না। এ তো মুখের কথা বললি, তোর মাকে বাঁচাতে গেলে অনেক টাকা লাগবে। এগুলা কিভাবে জোগাড় করবো বল? আব্বা, টাকা পয়সা নিয়ে আপনার চিন্তা করতে হবে। আপনি যদি চান আগামী কালকে মায়ের অপারেশন করবেন, কোনো অসুবিধা নেই। বাবা, আমি মায়ের জন্য পুরো 10 লক্ষ টাকা নিয়ে এসেছি। এই যে দেখেন, এইখানে পুরো 10 লক্ষ টাকা আছে। আপনারা চাইলে আগামীকালকে মায়ের অপারেশন করাতে পারবেন। আমি চাই না যে টাকার অভাবে মা ধুকে ধুকে মারা যায়। ধরে নেব। বাবা, আমার তুমি মাফ করে দিও। আমি তোমার সাথে অনেক অবিচার করছি, তোমার কত অপমান করছি, আর তুমি আমার জন্য অপারেশনের টাকা জোগাড় করে নিয়ে আসছো। বাবা, আমারও তুমি ক্ষমা করো বাবা, আমার ক্ষমা করো। আমি না সোনার টুকটা শিখতে পারি নাই বাবা। বাবা, তুই এত টাকা, মা এত টাকা তোরা কোথায় পেয়েছিস? কোথা থেকে এই টাকা পাইছি শুনতে চাও? তাহলে শুনো। আরে মেয়ে খারাপ না আসার সময় হলো, প্রায় 1 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। ভাই, যাত্রী নিয়ে গেছিলাম তো, আসতে একটু লেট হয়ে গেল। ভাইজান, টাকা কি নিয়ে আসছেন? টাকা নিয়ে তো আমি 1 ঘন্টা যাবত অপেক্ষা করছি তোমার জন্য। দেন, টাকাটা দেন। গাড়ি আপনি নিয়ে যান। এই নাও তোমার টাকা। বুঝে পেয়েছো? হ্যাঁ। গাড়িতে কোনো সমস্যা নেই। না না ভাই, কোনো সমস্যা নেই। অনেক কষ্ট করে গাড়িটা কিনছিলাম ভাই, অনেক বছর গাড়িটা চালাইলাম, সন্তানের মতো গাড়িটারে যত্ন নিছি। বিপদে পড়ে আপনার কাছে গাড়িটা বিক্রি করলাম। গাড়িটা ছাড়তে অনেক মায়া লাগতেছে, কিন্তু কি করবো ভাই, এখন বিপদে যেহেতু পড়ছে, উদ্ধার তো হতেই হবে। আপনার অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে আসি ভাই। ঠিক আছে, তোমাকে কথা দিলাম, যদি কোনো সময় তুমি টাকা জোগাড় করতে পারো, তোমার গাড়িটা তোমাকে দিয়ে দেবো, তোমার কষ্টের গাড়িটা যেহেতু। আসি তাহলে ভাইজান আমি। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। এই আবুল মিয়া, এখানে আছো? আবুল মিয়া, আমি আমার রিক্সাটা বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিয়ে 40,000 টাকা নিয়ে এসেছি। এই 40,000 টাকা দিয়ে কি হইল? মায়ের কিডনি পাল্টাইতে তো 10 লাখ টাকা লাগবে। তুমি এত চিন্তা করতেছো কেন? 40,000 টাকা যখন জোগাড় করতে পারছি, বাকি টাকা জোগাড় করতে পারবো। আমার বাড়ি আছে, জমি আছে, আমি প্রয়োজনে বাড়ি ঘর জমি জমা সবকিছু বিক্রি করে দিব। বিক্রি করে দিলে অন্তত 12 লাখ টাকা তো পাবো, আর সেই 12 লাখ টাকা দিয়ে মায়ের অপারেশন খুব সুন্দরভাবে হবে। কি কইতাছো তুমি? আমগো এই বাড়ি ঘর জমি জমা তুমি যে বিক্রি করে দাও, তাহলে আমগো তো রাস্তায় রাস্তায় ঘুরতে হইব না খায়া। তুমি তো রিক্সাটাও বিক্রি করে দিলা। আমি তোমার পাশে আছি না, তোমার এত চিন্তা করতে হবে না। আমরা প্রয়োজনে ভাড়া বাড়িতে থাকবো। আচ্ছা তুমিই বলো তো, একজন মানুষের জীবন আগে নাকি বাড়ি ঘর আগে? আমার মা তো মানে কত অপমান করলো, অপমান করে বাড়ি থেকে পর্যন্ত বাই করে দিল। আর তুমি তুমি আমার মায়ের লেগে এত চিন্তা করতেছো? দেখো, জগৎ সংসারে যার বাপ মা নাই, সে বাপ মার ব্যথাটা কি সে বুঝে। ছোটবেলা থেকে বাপরে হারাইছি, মারে হারাইছি। আমার তো বাপ মা কেউ নাই। তোমার মা এই দুনিয়া থেকে সে যদি চলে যায়, তুমি কতটা কষ্ট পাবে সেটাকে আমি বুঝি না? আর তোমার মা কি আমার মা না? আমি যদি আমার মায়ের জন্য জায়গা জমি বাড়িঘর সবকিছু যদি বিক্রি করে দিয়ে তাকে সুস্থ করতে পারি, এটা তো আমার জন্য আনন্দের, অনেক খুশির একটা ব্যাপার। তুমি এত চিন্তা করো না তো, আমি বাড়ি ঘর জমি জমা সবকিছু বেঁচে দেব। কিন্তু
এই মুহূর্তে আমাকে জায়গা জমি কে কিনবো? মায়ের তো ইমার্জেন্সি টাকা দরকার। দেখো, বাড়ি ঘর যেহেতু বিক্রি করতে চাইছি, 2-4-5 জন লোকজন আমি পাওয়া যাবো, কোনো অসুবিধা নেই। তাছাড়া আমাকে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের কাছে যদি সমস্ত কথা আমি ভেঙে চুরে বলি, উনি অবশ্যই আমার বাড়ি ঘর জায়গা জমি নিবে। তুমি এত চিন্তা করো না তো, আমি পরে চেয়ারম্যানের কাছে যাইতেছি, একটা ব্যবস্থা হবে, চিন্তা করো না তুমি। হ্যাঁ হেলাল সাহেব, আমি কাগজপত্র পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ আজকে যাবে, আপনি সাইন করে দিয়ে দেন, টাকা দিয়ে দিন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনার সাথে ফোনে কথা বলেছিলাম জায়গাটার ব্যাপারে। বসুন। জি জায়গা আমি আসার সময় দেখছি, জি জায়গা আমার পছন্দ হয়েছে। দামটা একটু শর্টকাট করে বলবেন যাতে আমি সহজে নিতে পারি। চেয়ারম্যান সাহেব, মানে আমি চাইছিলাম যে আমার বাড়ি এবং জমি 15 লক্ষ টাকা হলে আমি বেচতাম। আমার টাকাটা খুবই দরকার, আমার শাশুড়ির অপারেশন করতে হবে। আমি যদি সময় মতো অপারেশন না করাতে পারি, মানুষটাকে আর বাঁচানো যাবে না। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি। 15 লক্ষ টাকা আমি দিতে পারবো না, আমি সর্বোচ্চ 10 লক্ষ টাকা দিতে পারবো। যদি হয় 10 লক্ষ টাকা নিয়ে যান, আপনি শাশুড়ির চিকিৎসা করেন, তারপরে হচ্ছে জমিটা আমাকে দিন। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি রাজি। ঠিক আছে, ওই কথাই দিল। যেহেতু খুব সমস্যায় আছেন, আমি মূলত মুখে শুনছি তার শাশুড়ির অবস্থা খুবই ক্রিটিক। 10 লাখ টাকা নেন, আমার শাশুড়ির চিকিৎসা করেন, চিকিৎসা সেরে আমাকে ফোন দেবেন, আমার লোক যাবে, রেজিস্ট্রি করে দিয়ে দিন। জি ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। দেখেছো, দেখেছো তুমি এই টাকার জন্য যাকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, যাকে এই বাড়িতে জামাইয়ের মর্যাদা দেওনি, আর সেই কিনা তার শেষ সম্বল বিক্রি করে তোমার অপারেশনের জন্য এই দেখো টাকা নিয়ে এসছে। আর যাকে ভালোবাসতা সে আর জেলে। কেন জেলে জানো? মানুষের সাথে চিটিং করছে, চেক জালিয়াতি করছে। ওকে আমরা ভালো মনে করতাম, কিন্তু আসলে ও ভালো নয়। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। বিশ্বাস করো, এই টাকার জন্য আমি কত মানুষের কাছে গিয়েছি, কত মানুষের হাতে পায়ে ধরেছি। বিশ্বাস করো, কেউ আমাকে একটি টাকাও দেয়। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করো। না না বা, এভাবে বলবেন না। ছোটবেলা থেকে বাবা মাকে হারিয়েছি, বাবার আদর কি মায়ের আদর কি আর চিনি দিতে পারি। অনেক কষ্ট করে বড় হয়েছি, এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি। যদি কারো মায়া হয়েছে ভাত দিছে, আর যদি মায়া না হয়েছে গা ঢাকাতে বাড়ি থেকে বের করে দিছে। বাপ মার কষ্টটা আমি বুঝি। এই দুনিয়াতে যার বাপ নাই মা নাই, সেই বোঝে এই দুনিয়াটা তার জন্য কতটা অসহায়ের একটা জায়গা। আমি যখন আপনাদের বাড়ির জামাই হয়েছি, জামাই হয়ে এই বাড়িতে আসছিলাম, তখন মনে মনে অনেক আশা স্বপ্ন নিয়ে আসছিলাম যে আমি নতুন করে বাবা পেয়েছি, নতুন করে মা পেয়েছি, কিন্তু সেই সৌভাগ্যটা আমার হয়নি। আবারও দূর দূর করে আপনারা আমাকে জানিয়ে দিয়েছেন। আমি অনেক আশা করছিলাম যে আমি মা বলে ডাকতে পারবো, বাবা বলে ডাকতে পারবো, কিন্তু সবার আশা তো পূরণ হয় না। আমার চোখের সামনে আমার মা মারা যাবে আর আমি চেয়েছি দেখবো, এটা আমি সহ্য করতে পারিনি। আম্মা, আমি তো আমার মায়ের জন্য করছি,
আজকে যদি আমার মা এই বিপদে পড়তো তাহলে কি সন্তান হয়ে আমি আমার মার্জনা করতাম না? সন্তান হিসেবে আপনাদের কাছে ছোট্ট একটু চাও, সন্তান হিসেবে সারা জীবন আমাকে পাশে রেখে আমাকে আর দূর করে তাদের দিলেন। দুলা ভাই, আপা, তোমরা দুজন আমাকে ক্ষমা করে দিও। আমি নিজের অহংকারে তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অপমান করেছি। তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল আমি সব কিছু ভুলে গিয়ে তোমাদের যে কথাগুলো শুনিয়েছি আমাগুলো একদম উচিত হয়নি। তোমরা আমাকে দয়া করে ক্ষমা করে দিও। না না, তোমার কথাতে আমি কোনো কষ্ট পাইনি, আমার কোনো খারাপ লাগে নাই। তুমি আমার ছোট বোন, ছোট বোনের মতো। তুমি দুইটা কথা বাইরে বলতেই পারো, এর জন্য ভাবছো আর কি আছে। তাই তুমি যখন তোমার ভুলটা বুঝতে পারছো আমি এতে অনেক খুশি হয়েছি। আরে তোর উপরেও আমার কোনো রাগ নেই, তুই তো আমার ছোট বোন। একটু কষ্ট পাইছিলাম কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে, তোর উপরে আমার রাগ থাকবো কেন ক? আচ্ছা যাই হোক, আব্বা আপনি ডাক্তারকে ফোন করেন, বলেন যে আমার কালকে অপারেশন করবো। হ্যাঁ। ফোন করেন। হ্যাঁ ঠিক আছে। এই কত বড় রুই মাছ! মাছটা আমার জন্য কিনছস না বাজান? দে, আমার হাতে দে, আমি মজা করে রান্নু। কতদিন বড় রুই মাছ দিয়ে ভাত খাই না, পেটে অনেক ক্ষুধা। আজকে মা বেটে মিললা পেট বইরা ভাত খামো। দে বাজান দে, আমার হাতে দে, আমি কুইটা রুইয়া রান্না করুন। দে খাও, না করছে কে? এই বেহুদ্দা পেশাল পারার জন্য তুমি আমার সামনে দাঁড়াইছো না? এই মাছ আমি আমার বোর জন্য কিনছি, অনেক দাম দিয়ে কিনছি, তোমার জন্য কিনি নেই। এখন রাস্তা ছাড়ো, সময় নষ্ট করো না। তোমার সাথে কথা বললে মাছটা নষ্ট হয়ে যাবে। বাজান, তোর মায়ের চেয়ে বউ বড় হয়ে গেল, মায়ের জন্য তো কি তোর কোনো দরদ নাই? এই মাছটা নিয়ে তুই বউরে নিয়ে খাইতে পারবি? তোর গলা দিয়ে নামবো? বিয়া করার পর থেকে মায়ের তো ভুলাই গেছস, তুই তো শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকস। তোর মা বাইসা আছে না মইরা গেছে, খাই আছে না না খাই আছে, সুস্থ আছে না কি আছে, তুই তো কোনো খোঁজই রাখস না। তোর হাতে এই বড় রুই মাছটা দেখে না আমার অনেক খাইতে মন চাইছে। আমার আত্মাটা ওই মাছের মধ্যে চলে গেছে। আর তুই আমার সন্তান হয়ে আমার এমন কষ্ট দিয়ে কথা কইতে পারলি? শোনো মা, কষ্ট তো তুমি নিজে থেকে পেতে চাও, তাহলে আমার দোষ দাও কে? হ্যাঁ, আর এই যে তোমার আত্মা খাবার দাবার দেখলেই সেই খাবার দাবারের মধ্যে ঢুকে যায়, আত্মাটা কি একবারে চলে যেতে পারে না? বাবারে, একটা মানুষ যদি দিনের পর দিন না খায়া থাকে তাইলে তো খাওন দেখলে তার আত্মা ওই খাওয়ানোর মধ্যে যাইবই। আত্মার কি দোষ ক, পেটের কি দোষ ক? তুই তো আমার সন্তান, মা হিসাবে তো তোর উপরে আমার অধিকার আছেই। তুই বিয়া করে শ্বশুর বাড়িতে পড়ে থাকস, তোর মায়ের বাইচা আছে না না আছে তুই তো খোঁজও রাখস না বাজার। এই ঘর জামাই তোমার মুখ থেকে বারবার শুনতে আর মন চাচ্ছে না। আমি যে ঘর জামাই থাকি তুমি তো ভালো করেই জানো, বারবার বলার কি আছে? হ্যাঁ, তোমার সাথে আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার সময় নষ্ট হয়ে যাবে। সরো। দাঁড়া বাজান, আমার তো লজ্জা শরম নাই, পেটের ক্ষুধায় লজ্জা শরম ভুলে গেছি। তোর কাছে একটা অনুরোধ করি বাজান, একটা বড় মাছের টুকরা তোর বউরে খোঁজ রাখা দিতে, আমি যাই খাইয়া আমু। আসলে তোমার লজ্জা শরম নাই, আমার বলার আমি বলবো। আমার বোর যদি মনে চায় সে একটা পেটি তোমার জন্য রাখবে, আর যদি মন না চায় সে রাখবে না। খামাকে সময় নষ্ট করতেছে। বাজান, হায় হায় রে সন্তান। কই গো, এই দেখো বাজার থেকে চলে আসছি। আরে তুমি চলে আসছো? হায় আল্লাহ, তুমি তো ঘামাই গেছো। আমি সেই তোমার জন্য কখন থেকে অপেক্ষা করতেছি, তুমি বাজার থেকে বড় একটা রুই মাছ আনবা, আমি সুন্দর করে কেটে দিয়ে তারপরে রান্না করব। শোনো, তুমি রুই মাছ খেতে চাইছো, আমি কি তোমার জন্য যেন তেন রুই মাছ আনতে পারি? 10 দোকান ঘুরে বেছে তোমার জন্য বিশাল বড় একটা রুই মাছ নিয়ে আসছি। এই যে নাও, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি কেটে দিয়ে রান্না করো। তা তো রান্না করবই, তার আগে তোমাকে একটা খুশির খবর দেই। বাবা না ফোন করেছিল, বিদেশ থেকে না কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসবে। তাই নাকি? এ তো মহা খুশির খবর। আচ্ছা, আব্বা যেহেতু আসতেছে, এখন আমাকে কি কি করতে হবে বলো, আমি অক্ষর অক্ষরে পালন করব। তোমাকে এখন কিছুই করতে হবে না, আগে রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, তারপরে তোমাকে সবকিছু বলবো। যাও, তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও, খাবার রাখা আছে, খাবারটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। ও, আরেকটা কথা, মানে যদি কিছু মনে না করো,
বলতে পারবো? না, এতে মনে করার কি আছে? আমি বুঝতে পেরেছি কি বলতে হবে। বাবাকে বলতে হবে বিদেশ থেকে আসার সময় যেন তোমার জন্য কিছু নিয়ে আসে, এই তো? আরে না, সেই রকম কিছু না। এই যে মাছটা নিয়ে যখন রাস্তাতে আসতেছিলাম না, আমার মা, তার সাথে আমার দেখা হয়েছে। তুমি তো ভালো করেই জানো সে খাবার দাবারের প্রতি কত লোভী। মানে মা চাইছিল কি ওই রুই মাছের একটা পেটি দিয়ে সে ভাত খাবে। আর তোমার ইচ্ছে, তুমি যদি দাও দিতে পারো, আর না দিলে নাই। চুপ! যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার মা যেন আমার বাড়ির ত্রিসীমানায় কোনোদিন না আসে। একথা সুন্দর মতো তোমার মাকে তুমি বলে দিও। আমি বললে আমার মা শুনবে? তার লজ্জা শরম আছে? শুনবে না। আমার বলার সে তুমি বলে দিও, সে লজ্জা পাবে। আর এমন ভাবে বলবা যাতে সে লজ্জাটা একটু বেশি পায়। আচ্ছা, আমি খাওয়া দাওয়া করি। হ্যাঁ, যাও। বৌমা, কাপড় মেলতাছো? আমার ওই রুই মাছের টুকরা দিয়ে দুটো ভাত দাও না, আমার অনেক ক্ষুধা লাগছে। কাল রাতের থেকে এই পর্যন্ত কিছু খাই নাই। আপনি না খেয়ে আছেন তাতে আমার কি? হ্যাঁ, আপনি কোন সাহস আমার এই বাড়িতে আইছেন আর এসে আমার কাছে ভাত চাইতেছেন? আমি যে রুই মাছের তরকারি রান্না করছি এটা আপনাকে কে বলছে শুনি? বৌমা, তুমি এটা কি কইতাছো? তুমি আমার পোলার বউ, আমি তোমার কাছে আমি এতে সাহসের কি আছে? আর আমার পোলায় যখন এই বড় রুই মাছটা আনছে না, আমি রাস্তায় দেখছি, আর ওই মাছ তুমি রান্না করছো। আমার কয়টা ভাত দাও মা, আমার অনেক খিদা লাগছে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে রুই মাছের তরকারি দিয়ে ভাত দিব? আমার পোলাডারে তাবিজ করে এই বাড়িতে ঘর জামাই রাখছস, মা ছেলের সম্পর্ক থেকে বঞ্চিত করছস। আমার পোলার টাকা দেয়া মাছ আনছে আর আমি খাইতে পারুম না? আমার পোলার কামাই তো আমি খাইতেই পারি। তোর ছেলের টাকা দিয়ে রুই মাছ কিনে আনছে? ওই রুই মাছটা না আমার বাপের ইনকাম করা টাকা দিয়ে কিনে আনছে। তোর ছেলে তো 2 টাকা ইনকাম করার মুরুত নাই, বরংস আমার বাপের টাকা তোর ছেলে বসে বসে খাচ্ছে আর পায়ের উপরে পা তুলে আরাম করছে। বৌমা, আমি তোমার এনে ঝগড়া করতে আই নাই, আমারে কয়টা খাইতে দাও, তোমার আল্লাহর দোহাই লাগে। আমি খিদায় দাঁড়াইতে পারতাছি না, আমার শরীর কাঁপতাছে। তুমি আমার খাওয়ান দাও, বিনিময়ে তোমার সংসারে যা কাম আছে তুমি আমারে দাও, আমি সব কইরা দিমু, শুধু দুগা খাইতে দাও। নেকা কান্না না? খুব নেকা কান্না হচ্ছে। তোর কথা শুনে না আমার মাথাটা খুব গরম হয়ে যাইতেছে। তোর ভাত দেওয়া তো দূরের কথা, তোরে এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আমার বাড়ি থেকে কত বড় সাহস আমার কাছে এসে ভাত চাইতে? হ্যাঁ, বের হন তো, বের হন। তোর যেন আর কোনোদিন আমার চোখের সামনে না দেখি। ভাত চাইতেছে, ভাত কাবাই উনার নিকে ভাত রাইন্দে থুইছে। কি হয়েছে তোমার? বাজান, আচ্ছা, তোমার কি কান্দন চোখ মুখ দিয়ে 24 ঘন্টা বাইরে হতেই থাকে? মানে কান্দন ছাড়া তুমি আর কিচ্ছু বোঝো না? কান্দন এত ভাল লাগে তোমার, এত প্রিয়? আমি কি শখে কান্দি রে? আমি তো কান্দি দুঃখে। এই বয়সে কোনো কর্ম করে খাওয়ানোর মতো কর্ম কি আছে? তোর মতো সন্তান থাকতে আমার মানুষের বাড়িতে চাই চিন্তা খাইতে হয়। আমি কত কষ্ট করে চলি। কষ্ট কপালে লেখা থাকলে কষ্ট করতে হবেই। আর তুমি যে আমার বদনাম দুর্নাম সারা গ্রাম জুড়ে করে বেড়াইতেছো, এটা পুরাতন। নতুন করে কি হয়েছে সেটা বলো। শোন, তুই আর তোর বউ মিল্লা যে আমার উপরে অত্যাচার শুরু করছস না, এর বিচার একদিন আল্লাহ শেষ করবই। আরে তোর বউ তো পরের মাইয়া, তুই তো আমার পেটের পোলা, আমার প্রতি তো তোর দরদ থাকা উচিত। বুঝতে পারছি, তোমাকে আর বলতে হবে না। রুই মাছ দিয়ে ভাত খেতে আসছিল আমার বাড়িতে, আমার বউ তোমার রুই মাছের ভাত খাইতে দেয় নাই, গার ধাক্কা দিয়ে বাইর করে দিছে। হ্যাঁ, আচ্ছা মা, তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? এই রুই মাছ দিয়ে ভাত খাওয়ানোর জন্য আমার বাড়িতে আসতেই হইলো? তোর ঘরে খাওয়ানোর আশা ভরসা আমার শেষ। আমি আর কোনোদিন তোর ঘরে আমো না, এই মুখ আর তোরে দেখামো না। তোর বউরে কইয়া দিস, তোর বউরে লে সুখে শান্তিতে থাক।
বিলাই ঘ্যান ঘ্যান করলে মেনে নেওয়া যায়, কিন্তু শাশুড়ি ঘ্যান ঘ্যান করে ভাত তরকারি চাইলে একদম মেনে নেওয়া যায় না, খুব বিরক্ত লাগে। এই জন্যই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, এবার শান্তিতে খাবার খাইতে পারবো। তোমার কথায় যুক্তি আছে, তোমার কথা আমি একমত। কার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছো, খুব ভালো করছো। আমার মা, এর তো লজ্জা শরম বলতে কোনো কিচ্ছু নাই। এই যে আমরা বসে রুই মাছ দিয়ে ভাত খেতেছি, রুই মাছের গ্রানে আবার আসলো বলে। এসে দেখো কিনা, তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, এবার ঝাড়ু পিটা করে বের করে দেবো। কত বড় সাহস, মাছের ঘ্রাণে আবার এখানে চলে আসবে। আচ্ছা, মার কথা বাদ দাও। দুদিন পর আব্বা বিদেশ থেকে বাড়িতে আসবে, এখন আমার কি করণীয় সেটা আমাকে বলে দাও, আমি অক্ষরে অক্ষরে পালন করব। আরে এখন তোমার কিছু করতে হবে না, বাবা বলছে আসার সময় বিদেশ থেকে ফোন করবে, তখন তুমি আর আমি গিয়ে যেন এয়ারপোর্ট থেকে রিসিভ করি বাবাকে। অবশ্যই অবশ্যই আব্বাকে রিসিভ করব। আচ্ছা যাই হোক, আগে খাওয়া দাওয়া শেষ করো। ঠিক নাও। আছে। ভাই আপনি আইছেন? হ্যাঁ ভাই। এই দেন, এই চোর বাইন্ধে রাখছি। খালা, আপনি চুরি করছেন ব্যাপারটা আপনার কাছে আশা করি নাই। আপনার ছেলে আপনাকে ভাত কাপড় দেয় না সেটাও আমরা জানি, আর আপনি আজকে মসির বাড়িতে চুরি করতে আসছেন। আকাশ ভাই, গতকালকে আমি আমার শ্বশুরবাড়ি থেকে 2 লাখ টাকা এক ভরি স্বর্ণ আইনে আমার আলমারিতে রাখছি। সে সেই টাকা আর স্বর্ণালঙ্কার চুরি করার জন্য এই ঘরে ঢুকছে। আকাশ ভাই, তার ভাগ্য ভালো, চেনা জানা বইলা তার গায়ে হাত তুলি নাই। কারণ আপনার ডাকছি, আপনার একটা বিহিত করেন। সি খালা, আপনি চুরি করেছেন আমি খুবই লজ্জা পেলাম। টাকা পয়সা স্বর্ণালঙ্কার চুরি করার জন্য আপনি মসির বাড়িতে ঢুকে পড়েছেন। আকাশ ভাই, ওনার ছেলে ওই সাজুরে ডাকেন, ওই শালায় তো ঘর জামাই থাকে, নিশ্চয়ই কোনো অভাবে পড়ছে। আমার টাকা পয়সা স্বর্ণালঙ্কার চুরি করার জন্য ওনার ছেলে ওনাকে পাঠাইছে, বুঝছেন? ওনার ছেলের তো অবশ্যই খবর দিতে হবে, ওনার মা চুরি করেছে, ওনার ছেলে আসবে না? ওকে আমি এখনই কল দিতেছি। বাবারা, আমারে কয়টা ভাত দাও, আমি 3 দিন যাবত না খাই আছি, খিদার জ্বালা সহ্য না করতে পাইরা ভাত চুরি করতে আইছি। আমি কালকে আমার পোলার বাড়িতে খাইতে গেছিলাম, আমারে তো খাইতে দেয় নাই, খাওয়ানোর বদলে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিছে। আমি তোমার ঘরে টাকা পয়সা চুরি করতে আসিনি, স্বর্ণ অলঙ্কার টাকা এইসব দিয়ে আমি কি করুম? আমার পেটে ক্ষুধা, আমি ভাত খামু, আমি কয়টা ভাত চুরি করতে আইছি। মসি ভাই, খালা মূলত তোমার বাড়িতে চুরি করার জন্য আসে নাই, সে কটা ভাত খাওয়ার জন্য তোমার বাড়িতে আসছিল। আর একটা মানুষ যখন 3 দিন যাবত না খেয়ে থাকে ক্ষুধার যন্ত্রণায়, ওই মানুষটা কিন্তু হেদায়েত জ্ঞান থাকে না। আকাশ ভাই, আপনি ঠিকই বলছেন। খালায় টাকা পয়সা স্বর্ণালঙ্কার চুরি করতে আমার বাড়িতে আসে না, এটা আমি বুঝতে পারছি। আমি দেখেছি খালায় আমার ভাতের হাঁড়িতে খোঁজাখুঁজি করতেছিল, তরকারি যা আছে খোঁজাখুঁজি করতেছিল। আমি মনে করছি সে টাকা পয়সা স্বর্ণালঙ্কার চুরি করতে আসছে। বাবারা, আমার যা শাস্তি আছে তোমরা দিও, আমার আগে কয়টা খাইতে দাও, আমি আর খিদা সহ্য করতে পারতাছি না, আমার শরীর কাঁপতাছে, আমি না খাইয়া মইরা যাবো, আমারে কয়টা খাইতে দাও বাজান। আব্বা, রাস্তা কিন্তু পিছলে, একটু সাবধানে হাইটেন। আর বিশ্বাস করেন আব্বা, আপনি বিদেশ থেকে গ্রামের বাড়িতে চলে আসছেন, আমি যে কি খুশি হয়েছি সেটা আপনারা বললে বোঝাতে পারবো না। বলে আমি মহা খুশি। আর কেউ খুশি হোক বা না হোক, আমি কিন্তু অনেক খুশি। তার কারণ কি আব্বা জানেন? এত কারণ জানা দরকার নাই, তুমি আমার টাকায় খেয়ে পরে আমার বাড়িতে ঘর জামাই থাকছো। আরে মিয়া, ঘর জামাই থাকলেও তো একটা চাকরি বাকরি করা যায় নাকি? আব্বা, আপনি যখন বাড়ি ঘরে চলে আসছেন তখন ব্যবসা হোক চাকরি হোক কিছু একটা করাই যাবে। আর আমার কি দোষ কোন? আপনার মেয়ে, সে তো আমার কোনো কাজকর্ম করতেই দেয় না। না, তোমার কোনো দোষ নাই, তুমি তো দুধে দোয়া তুলসী পাতা। আরে মিয়া, এখন একটু চুপ থাকো, সেই এয়ারপোর্ট থেকে বকবক শুরু করছো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি একদম চুপ চুপ। আর ভালো কথা, তোমার মায়ের খবর কি? সে কি আছে না মরে গেছে? তা বিদেশ যাওয়ার পর তো আমি আর তোমার মায়ের কোনো খোঁজ খবরই নেইনি, আর কোনোদিন যোগাযোগও করিনি। না আব্বা, সে বাইসে আছে, এখনো মরে যায় নাই, তবে 2-1 দিন পরে মনে হয় মরে যাইতে পারে। আমি তো ভাত কাপড় দেই না, ওই মানুষের কাছ থেকে চায় চিনতে খায়, যদি কেউ দেয় খায় আর না দিলে নাই। এই কাজটা তুমি খুব ভালো করেছো। শোনো, তোমার মায়ের কখনো পরিচয় দিবে না সমাজে,
আমার মেয়েকে তুমি বিয়ে করছো, তুমি আমার পরিচয় দিয়ে সমাজে বড় হয়ে থাকবা। আমি কি এত বোকা যে আমি আমার মায়ের পরিচয় দিয়া সমাজে আমি লজ্জাহীন হই, মানুষ আমার অপমান করুক? হ্যাঁ, আপনার পরিচয় দিলে যদি গ্রামে একটু মান সম্মান আমার বাড়ে, সেটা কি আমার জন্য ভালো না? আব্বা, এনে কি দাঁড়া দাঁড়া কথা বলবেন? ওদিকে আপনার মেয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে, চলেন তো। চলো চলো চলো। হ্যাঁ আব্বা, রাস্তা কিন্তু পিছলে, আমি কি আপনার হাতটা ধরবো? সমস্যা নাই, ধরা লাগবো না, এটা আমি খুব ভালো বুঝি। অতি ভক্তি চুরের লক্ষণ। আচ্ছা এই, কই তুমি? এই দাও, কে চলে আসছে? এই যে, এই যে। আরে আব্বা, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? জি খুব ভালো আছি। কতদিন পর তোমাকে দেখলাম, তুমি বিশ্বাস করো আব্বা, তোমাকে আমি বলে বুঝাইতে পারবো না যে আমার কত খুশি লাগতেছে, কত আনন্দ লাগতেছে। আরে তোর খুশির জন্য আর তোর ভবিষ্যতের জন্যই তো আমার বিদেশ যাওয়া। আর এই যে আমার যত সহায় সম্পত্তি যা আছে সবকিছুতে একদিন তোর নামেই হবে। আব্বা, আপনার এই সয় সম্পত্তির মধ্যে অনেক কিছুটা অংশীদার আমি আছি, তাই না? আচ্ছা শোনেন, আপনি অনেক কষ্ট করে বিদেশ থেকে আসছেন না, এখন হাত মুখ ধুন। আপনার মেয়ে আপনার জন্য 10 পদের তরকারি রান্না করছে, খেতে হবে তো। চলুন চলুন চলুন। হ্যাঁ বউ ঠিকই কইছে, আমি তোমার জন্য 10 রকমের তরকারি রান্না করছি। তুমি এক কাজ করো, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করি। কতদিন তোমার সাথে বসে ভাত খাই না, আজকে দুজন মিলে আরাম করে ভাত খাবো। চলো তো আব্বা, চলো। এই তুমি লাকিস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? যাও ভিতরে যাও। অবশ্যই আব্বু, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নেন তো, আজকে জামাই শ্বশুরের কবজি ডুবায় ভাত খাবো। আসেন। চলো চলো। ওরে বাপ রে বাপ, আসলে অনেক কিছু একটা আছে না? কি হয়েছে? আচ্ছা, তোর শাশুড়ি কি এই বাড়িতে যাতায়াত করে নাকি রে? আব্বা, আমি কার মেয়ে সেটা দেখতে হবে না? তুমি তো যাওয়ার সময় বলছো ওই মহিলা যেন এই বাড়িতে না আসতে পারে, ওই মহিলার সাথে যেন আমি কোনো সম্পর্ক না রাখি। আমি কি তোমার কথার আবদ্ধ হতে পারি? এই জন্যই তো ওই মহিলার সাথে কোনো সম্পর্কই রাখি নাই। এই মহিলা যখনই এই বাড়িতে আসে তখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। তুমি জানো আব্বা, কালকে এই মহিলা আমাদের বাড়িতে আসছিল, আইসা আমার কাছে খাবার চাই। আমি খাবার দিয়ে এত দূরের কথা, একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কাজটা আমি ভালো করছি না আব্বা? বেশ করেছিস। শোন, যদিও সে আমার বোন, কিন্তু তার সাথে আমি সম্পর্ক রাখতে রাজি না। তুই জানোস, তোর দাদা আমাদের ভাই বোনের মধ্যে যত সম্পত্তি আছে সব সমান ভাগে ভাগ করতে চেয়েছিল, কিন্তু আমি চালাকি করে সমস্ত সম্পত্তি আমার নিজের নামে করে নিয়েছি, এবং আমার ওই বোনের সাথে সম্পর্কটা পর্যন্ত আমি রাখতে রাজি না। সব কিছু বুঝতে পারছি আব্বা, তাড়াতাড়ি আসো তো, আমরা খাবার খাবো। আমার আর দেরি সহ্য হইতেছে না, আসো। আচ্ছা, ফিরে ঠিক এসো আছে, মা, চল তাড়াতাড়ি। চল চল। খালা, আমরা জানতে পারলাম বিদেশ থেকে নাকি আপনার ভাই আসছে। তো আমাদের জন্য এখন সুবিধা হয়েছে, আমরা যদি সাজুকে বুঝিয়ে যদি ওকে ফেরত আনতে পারি এবং সাজু যদি সংসারের দায়িত্ব নেয়, তাহলে তো আপনার জন্য স্বস্তি হয়, তাই না? সাজু তার মায়ের সংসার চালাবে? আমার তা মনে হয় না। আর সাজুর যে বউ, ওরে আল্লাহ, সে একটা খানে দাজ্জাল। আর বাপের বাড়ি থেকে খালা বাড়ি আইসা সে সংসার করবে না। আচ্ছা, আমরা যদি তাকে বুঝিয়ে বলি তাহলে অসুবিধা কোথায়? এখন যেহেতু বাড়ির মুরব্বী আসছে, আর সে তো তার আপন বোন, আর তার বোন মানুষের বাড়িতে চেয়ে চিনতে চলছে, এটা কি তার জন্য লজ্জার বিষয় না? খালা, কালকে সকালে আপনি আমাদের সাথে আপনার ভাইয়ের বাড়িতে যাবেন। আপনার ভাইয়ের মুখোমুখি হয়ে আপনার ছেলেকে এবং আপনার বউকে যদি আনতে পারি, অন্তত খেয়ে পরে তো ভালো থাকতে পারবে। ও আমার ভাই না, ও আমার দুশমন। ভাই হইয়া বোনের এত বড় ক্ষতি করে কোনো ইতিহাসে আছে কিনা আমি জানি না। আমার আপন মায়ের পেটের ভাই হইয়া আমার বাপের সম্পত্তি সব লেগে নিছে, তাও আমি কিছু কই নাই। সে আমার সাথে এত বড় প্রতারণা করার পরেও আমারে ছাড় দেয় নাই। আমার একটা মাত্র সন্তান, তারেও আমার থেকে আলাদা করে নিছে, ওর ঘরে নিয়ে রাখছে। খালা, আপনি কোনো চিন্তা করবেন না, এই ব্যাপারে মুরব্বীর দিনে বসা হবে। যদি এটা সমাধান হয় তাহলে তো কোনো অসুবিধা নাই। খালা, আপনি একটা কাজ করেন, এখন রাত হয়ে গেছে, বাড়িতে চলে যান। কালকে সকালে আমরা আপনাকে নিয়ে যাব। কান্না করেন না খালা। তুই আমার অনেক বড় ক্ষতি করছস। তুই তো ভাই নামে কলঙ্ক। তোরে ভাই কইতে আমার ঘেন্না করে। তুই আমার মায়ের পেটের ভাই হইয়া
তুই আমার বাপের সম্পত্তি সব দখল করছস। তোর মাইয়াডারে আমার পোলার লগে বিয়া দিয়া আমার পোলাডারে পর্যন্ত কাইরা নিছস। আমার দিন কেমনে যায়, আমার পোলায় খোঁজও নেয় না। এই বাড়ি আমার বাপের ভিটা, আমি আইলে এই মাইয়া আমারে দূর দূর করে তাড়ায় দেয়। আর তুই কেমন ভাই? তুই তো আমার আপন মায়ের পেটের ভাই, কেমনে পারলি? এই তুই এই বাড়িতে দাঁড়িয়ে কি বলতেছিস? কোন অধিকার আর কোন সাহসে তোর কি এই বাড়িতে আসার কোনো অধিকার আছে? দেখ, তুই এখানে দাঁড়িয়ে বকবক করবি না। তুই এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি। হ আব্বা, তুমি ঠিকই কইছো। আর আপনাদের সাহস কি করে হয়? হ্যাঁ, আমার আব্বা বিদেশ থেকে বাড়িতে আসতে না আসতেই আপনারা দুইজন এই মহিলাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আইছেন। নিশ্চয়ই আপনাদের কোনো স্বার্থ আছে। আপনাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আপনারা দুইজন ভালোই ভালো এই মহিলাকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যান, নইলে কিন্তু এই মহিলা সহ আপনাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। অবশ্যই অবশ্যই ওদের একটা স্বার্থ আছে, সেটা আমি জানি। তোমার কথায় যুক্তি আছে। এই, তোরা যে এই মহিলার এই বাড়িতে নিয়ে আসছিস, তোদের স্বার্থ কি? হ্যাঁ, তোদের স্বার্থ কি বল, একটু শুনি আমরা। দেখ, আমাদের কোনো স্বার্থ নাই। আমরা তোদের বাড়িতে এসেছি, গতকাল রাতে তোর মা মুসের বাড়িতে ভাত চুরি করতে আসছে। একটা মানুষের পেটে কতটা ক্ষুধা থাকলে সেই কাজটা করতে পারে? আর মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলতো তুই? শোন, একটা কথা বলি, আজ আমরা আজকে এখানে এসেছি তুই যেন তোর মাকে বউকে নিয়ে তোদের বাড়িতে সংসার করতে পারিস, এবং তুই যদি সংসারই চালাতি তাহলে তোর মার কিন্তু আজকে এই কষ্টটা করতে হতো না। আচ্ছা ঠিক আছে, তোদের সব কথাই বুঝছি। এখানে আমার শ্রদ্ধেয় শ্বশুরাব্বা আছে, আমার শ্রদ্ধেয় স্ত্রী আছে। তাদের দুইজনের সাথে যুক্তি পরামর্শ করে তারা যে সিদ্ধান্তটা দিবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী তোদেরকে জানাই দেওয়া হবে। তোরা এখন যা। এই, তুমি খারাপ আছো কে? যাও এখান থেকে। তুই একটা অমানুষ। মা থাকতে মায়ের দরদ বুঝলি না। আরে বুঝবি বুঝবি, যেদিন এই পৃথিবীতে মা থাকবে না সেদিন বুঝবি এই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আর তুই তো হইছিস একটা নাটাই নাটাই, তোর বউ যা কয় তুই তাই করস। তুই একটা অমানুষ, আর তুই বুঝবি কি এসব? তুই তো থাকস ঘর জামাই। চাচি চলেন তো। খালি কথার বেলায় ষোলো আনা। এই, 2 দিন ওনারা নিয়ে ভাত খাওয়াইছিস, ভাত দিছিস? হ্যাঁ, মা, আমি আমাদের বাড়িতে তোমাকে খুঁজতে গেছিলাম, তোমাকে পাইনি। একজনকে জিজ্ঞেস করলাম, বলে তুমি এই বাড়িতে কাজ করতেছো। মা, তোমার আর কান্না করতে হবে না। তোমার কান্না করার দিন শেষ মা। আমি তোমার কাছে ফিরে আসছি, তোমার আর কষ্ট করতে হবে না মা। আজকের পর থেকে তোমার সংসারের দায়ভার আমি নিলাম। কেন খুঁজতে খুঁজতে দেখতেইছস আমি কষ্টে আছি, খায়া না খায়া দিন পার করতেছি? তাতে তোর কি আসে যায়? তোর তো কিছু আসে যাওয়ার কথা না। তুই তো এই বাড়িতে ঘর জামাই থাকুস, আর কোনো ঘর জামাই আমার সন্তান হইতে পারে না। তুই যদি সত্যি আমার সন্তান হইতি না, তাহলে তোর শ্বশুর তোর বউ আমারই অপমান করলো। তুই চোখ দিয়ে দেখলি, একটা বার তো প্রতিবাদ করলি না। তুমি ঠিকই বলছো মা, প্রতিবাদ আমার করা উচিত ছিল, কিন্তু আমি প্রতিবাদ করতে পারিনি। আমি প্রতিবাদ কেন করতে পারিনি সে একমাত্র আমি জানি। মা, তোমার আর কষ্ট করতে হবে না। আজকে থেকে তোমার সংসার চালানোর দায় দায়িত্ব সবকিছু আমার, সবকিছু আমি বহন করবো। ও মা, মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমার অনেক কষ্ট দিচ্ছি, তুমি অনেক কষ্ট করছো। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সাথে চলো, ওরা তোমাকে অপমান অবদস্ত করতে পারবে না, সেই ভরসা তুমি আমার উপরে রাখতে পারো। ওদের কথা বলে সময় নষ্ট করে না। চলো মা, চলো আমার সাথে, চলো। সাথে, সাথী,
আরে কি হয়েছে, এত চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ, আরে দেখো কারে নিয়ে আসছি। তুমি কারে নিয়ে আসছো? তোমার সাহস তো কম না, তুমি আমাদের বাড়িতে এই তোমার মাকে নিয়ে আসছো। শোনো, আজকে থেকে আমার মা আমার সাথে আমার বাড়িতে থাকবে, এই জন্যই আমি আমার মাকে নিয়ে আসছি। তুমি নিজেই তো থাকো এই বাড়িতে ঘর জামাই, আবার তুমি তোমার মাকে নিয়ে আসছো এই বাড়িতে রাখার জন্য। তোমার নিজেরই তো থাকার জায়গা নাই। তুমি ভালোই ভালো তোমার মাকে এই বাড়ি থেকে তাড়াই দাও, নাহলে তোমাকে সহ তোমার মাকেও এই বাড়ি থেকে তাড়াই দিব। তাই নাকি? শোনো, তোমরা চাইলেও আর কোনোদিন এই বাড়ি থেকে আমাকে বের করতে পারবে না, তবে আমি চাইলে তোমাকে এবং তোমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারবো। এই তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি থেকে আমাদেরকে বের করে দিবি? মানে তুই এতদিন ছিলি ঘর জামাই, এখন কি তুই এই বাড়িটাকে তোর নিজের বাড়ি মনে করতেছিস? অবশ্যই অবশ্যই এটা আমার নিজের বাড়ি, আর আমার নিজের বাড়িতে আপনাদেরকে রাখবো কিনা সে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। কি রে বাবা, তুই এসব কি আবল তাবল কথা কইতাছস? এই বাড়ি তোর মানে? এক মিনিট, এখানে একটু দাঁড়াও। আসো মা, আসো, এইখানে দাঁড়াও। এই এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাজু, তুই যে আমার স্বামী এটা কিন্তু আমি ভুলে যাব। বুঝতে পেরেছি, তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। চুপ, একদম চুপ। এই বাড়ি থেকে আমাদেরকে বের করে দেওয়ার মতো ক্ষমতা এবং অধিকার কোনোটাই তোদের নেই। এই বাড়ির মালিক এখন আমি। তুই এবং তোর বাবা নিজে এই বাড়ি আমার নামে লিখে দিয়েছিস। আমি তোদের সাথে এতদিন অভিনয় করেছি মাত্র, এমন ভাবে তোদের সাথে মিশে গেছি তোরা কিছুই বুঝতে পারিসনি। আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি। আমার মা সন্তানের জন্য রাস্তায় পাগলের মতো ঘোরাঘুরি করছে, সন্তানের কাছে এক প্লেট ভাতের জন্য আহাজারি করছে। আমার কষ্ট হয়েছে, আমি আমার মাকেও বুঝতে দেইনি। আমার মা এক প্লেট ভাতের জন্য এর বাড়ি ও বাড়ি কত লোকের কাছে হাত পাচ্ছে, যা আসলে বলার মতো না। আমার অনেক কষ্ট হয়েছে, এতটা কষ্ট হয়েছে যে আমি সহ্য করতে পারিনি। তারপরেও আমি তোদেরকে কোনোদিন কিচ্ছু বুঝতে দেইনি। তোদের মনের মধ্যে এমন ভাবে মিশে গেছি শুধু এই বাড়ি ঘর সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু লিখে নেওয়ার জন্য। যদি কিছু মনে না করো, একটা কথা বলতে পারি? এখানে মনে করার কি আছে, কি বলবো বলো। ওই যে আমার মা গ্রামের লোকজন তোমাদের বাড়ির দিকে আসতেছে, মানে গ্রামের লোকজন সবাই দাবি করতেছে আমি যেন আমাদের বাড়িতে ফেরত যাই, কিন্তু আমার তো যাওয়ার কোনোভাবেই ইচ্ছে নাই। তাই আমি যেন বাড়ি ঘরে ফেরত না যাই, আর আমার মা যেন আমাকে সন্তান হিসেবে দাবি করতে না পারে, তাই একটা ব্যবস্থা করতে চাচ্ছি। বুঝলাম, তো কি এমন ব্যবস্থা করতে চাইতেছো শুনি? শোনো, সবকিছু একটা ডিড ডকুমেন্ট হওয়া দরকার আছে। জানো, গ্রামের লোকজন সমাজের লোকজন যদি কোনো সময় দেখতে চায়, আমি ডিড ডকুমেন্ট দেখাই দিলাম, সেই ডিড ডকুমেন্টে লেখা থাকবে আমার মা আমাকে ত্যায্য করে দিছে, সে আমাকে আর কোনোদিন ছেলে হিসেবে দাবি করতে পারবে না। ধরো মার একটা সিগনেচার আমি মিথ্যে কথা বলে যেভাবে হোক সেই ডিড ডকুমেন্টে আমি সিগনেচারটা নিয়ে নেব, কিন্তু সাক্ষী হিসেবে তোমার আর আব্বার একটা সিগনেচার খুবই জরুরি দরকার। বুদ্ধিটা অবশ্য খারাপ করো না, এটা খুবই ভালো বুদ্ধি। আচ্ছা তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব ডিড ডকুমেন্ট রেডি করো, সাক্ষী হিসেবে আমি আর আমার বাবা সাইন করে দেবো, কোনো অসুবিধা নেই। আরে রেডি করবো কি, আমি রেডি করেই রাখছি। এই যে দলিল, এই দলিলে তোমার এবং আব্বার সাইন হলে সব শেষ। না ঠিক আছে, আমি আর আমার বাবা সাইনটা নিয়েছি। তুই চিট করে প্রতারণা করে আমার মেয়ের কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছিস, আমি তোকে পুলিশে দেব। আজিজ সাহেব, মনে পড়ে আপনার? মনে আছে আজ থেকে 20 বছর আগে আমার নানার সম্পত্তি থেকে আমার মাকে ঠিক এইভাবেই বঞ্চিত করেছিলেন, সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিলেন, আমার মাকে এক কানা করেও দেননি। বাজান, আমি তোরে ভুল বুঝছিলাম, ভাবছিলাম সন্তান হিসাবে তোর মতো খারাপ সন্তান আর হয়ই না, কিন্তু তোর মধ্যে যে এত বুদ্ধি কাজ করতেছিল, একটাবার মাকে বললে কি হইতো। মা তোরে কত ভুল বুঝছি, কত বদদোয়া দিছি, তুই আমারে মাফ করে দিস বাবা। আমি তোমাকে সরল মনে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে।
আমি তোমাকে ধোকা দেইনি, তোমাকে উচিত শিক্ষা দিয়েছি। আমার মা, সে তো শুধু তোমার শাশুড়ি নয়, সে তোমার আপন ফুবু। তার বাস্তি হিসেবে, তোমার ফুবু হিসেবে কি আমার মায়ের জন্য এতটুকু তোমার দরদ মায়া হয়নি? তার সাথে তুমি প্রতিটা মুহূর্তে খারাপ ব্যবহার করেছো। মা, আমি অনেক ভুল করছি, আপনি আমারে মাফ করে দেন। আপনার বৌমা হিসেবে আপনার পায়ে আমার একটু জায়গা দেন মা, আপনি আমারে মাফ করে দেন। তোকে মাফ করব কি করব না, সে সিদ্ধান্ত একমাত্র আমাদের। আমি তোকে এই বাড়িতে উঠাবো কি উঠাবো না, সে সিদ্ধান্ত একমাত্র আমাদের। এখন এই মুহূর্তে তোদেরকে এই বাড়িতে দেখতে চাচ্ছি না, অতএব এই মুহূর্তে বের হয়ে যাবি। যা বলছি। মা, আমি তোমাকে অনেক কষ্ট দিছি, তুমি অনেক কষ্ট করছো মা। তুমি আমাকে ভুল বুঝছো যে আমি তোমার একটা অযোগ্য সন্তান, সন্তান হওয়ার যোগ্য আমি না। কিন্তু বিশ্বাস করো মা, তোমার জন্য প্রতিনিয়ত আমি কান্না করছি, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও।